স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে বিরাকিব হাসান। শুরুতে জেনে নিই, চলুন কি থাকছে আজকে সংবাদ যুগে। এই 10 মাসে আমরা গণ অভ্যুত্থানের পরে যেটা দেখেছি, অর্থাৎ গত অগাস্টে যেই মানুষগুলো রাস্তায় নেমেছিল, আপরাইজিং করেছিল, তারা যেই ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিল সেটা এক চুলো পরিবর্তন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশন গঠন করেছে, কিন্তু এখনো পর্যন্ত সে কমিশনের যে কার্যাবলী সেখান থেকে ফলপ্রসূ তেমন বিচারের মুখোমুখি তাদেরকে এখনো হতে হয়নি। তো তারা প্রবলভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, তারা তাদের মনোভাব প্রকাশ করতে ভয় পাচ্ছেন এবং এই ভয়ের সংস্কৃতিটা যে চালু হলো পোস্ট 5ই আগস্টের অভ্যুত্থান, এটা একটা বড় পরাজয় আমি মনে করি। এবার থাকছে বিস্তারিত। বুঝতেই পারছেন দর্শক, আজকে সংবাদ যুগের বিষয় জুলাই অভ্যুত্থানের 1 বছর। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছে দেশ। 1 বছর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে 1.5 দশকের স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর গণতন্ত্র, দুর্নীতি, বাক স্বাধীনতা আর মানবাধিকার পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, কোন পথে বাংলাদেশ, এই প্রশ্ন ছিল জুলাই অভ্যুত্থানের সেনানীদের কাছে। তাদের উত্তর শুনেছেন সহকর্মী রাশেদ আনিস। গণতন্ত্র আসলে একদিনের বিষয় না। এই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত একটা ধীর গতিতে চলছে এবং কতটুকু আগাতে পারে সেটা নির্ভর করে আমরা আসলে কতটা ভোকাল থাকবো এবং আমরা আসলে কতটা আসলে মাঠ পর্যায়ে হাজির থাকবো সেটার উপরে। আমরা দেখলাম যে অতীতে আওয়ামী লীগের সময়টাতে মানবাধিকার লঙ্ঘনের যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, আয়নাঘরের মতো খুবই মানবেতর জীবন যাপনের মতো, গুমের মতো বিষয়গুলো আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশন গঠন করেছে, কিন্তু এখনো পর্যন্ত সে কমিশনের যে কার্যাবলী সেখান থেকে ফলপ্রসূ তেমন বিচারের মুখোমুখি তাদেরকে এখনো হতে হয়নি। এই 10 মাসে আমরা গণ অভ্যুত্থানের পরে যেটা দেখেছি, অর্থাৎ গত অগাস্টে যেই মানুষগুলো রাস্তায় নেমেছিল, আপরাইজিং করেছিল, তারা যেই ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিল সেটা এক চুলো পরিবর্তন হয়নি। আমরা বিভিন্ন সচিবালয়ে দেখেছি এখনও চাঁদাবাজ চলতেছে, সেখানে দুর্নীতি চলতেছে, টাকার বিনিময়ে পদবাণিজ্য হচ্ছে। আমরা স্বাস্থ্য খাতে দেখেছি কোনো পরিবর্তন আসে নাই, আমরা শিক্ষা খাতে দেখেছি কোনো পরিবর্তন আসে নাই, আমরা বিচারালয়ে দেখেছি কোনো পরিবর্তন আসে নাই, এবং সে একই প্রক্রিয়া চলমান রয়েছে। সে একই প্রক্রিয়া থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে গত 3 দশকে বাংলাদেশের যেই সকল সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটগুলোকে সরাতে হবে। দুর্নীতিকে বাংলাদেশ থেকে যে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় নিয়ে আসতে হবে, দুর্নীতিকে বাদ দিতে হবে। নারীরা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেহেতু তারা প্রবলভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, তারা তাদের মনোভাব প্রকাশ করতে ভয় পাচ্ছেন এবং এই ভয়ের সংস্কৃতিটা যে চালু হলো পোস্ট 5ই আগস্টের অভ্যুত্থান, এটা একটা বড় পরাজয় আমি মনে করি জুলাইয়ের। গণতন্ত্র, মানবাধিকার, সিন্ডিকেট ও দুর্নীতি এবং কথা বলার স্বাধীনতা নিয়ে গেল 1.5 দশক ধরে লড়াই করেছে বাংলাদেশের মানুষ, যার একটি মীমাংসা হয়েছে 5 আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু ফলাফল কি? প্রতিবেদনে শুনছিলেন জুলাই সেনানীদের কথা। এর সাথে অন্তর্বর্তী সরকারের ভূমিকা মেলালে যে উত্তর পাওয়া যাবে সেটাই এখনকার বাস্তবতা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।
বলছিলাম জুলাই আন্দোলনের অভ্যুত্থানের 1 বছর আজ দাবি আদায় অনড় ছাত্র জনতার অভ্যুত্থানে রক্তাক্ত হয়েছিল যে রাজপথ, সেই রক্তের স্রোতে ভেসে গিয়েছিল ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ মুক্ত হবার পর কেমন আছে বাংলাদেশ? যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হলো তার কতটা আসলে পূরণ হলো, আর কি করা যেতে পারত? আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাও জানাচ্ছি। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে এটা আসতে চাই। একেবারে 1টা বছর যদি আপনি একেবারে সামারি করেন, আপনি যদি দেখেন যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে ছাত্র জনতা এক কাতারে নেমেছিল, 1 বছর পরে এসে সেই আকাঙ্ক্ষার কতটা পূরণ হলো বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। জি, এটা তো সত্যি যে আমাদের দীর্ঘদিনের অপশাসনের পরে জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন মানুষের প্রত্যাশাটা অনেক বেড়ে যায়। মানুষের আশা করেছে যে এই অপশাসনের জাতাকলে যারা পিষ্ট ছিল তারা এখন একটু স্বস্তি পাবে, একটু তারা তাদের অধিকার ফিরে পাবে, তাদের যে ন্যায্য যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আদায় হবে ইত্যাদি আরো অনেক কিছু। গত 1 বছরে জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল আসলে এটাই যে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল, স্বাভাবিক কারণেই অনেক প্রত্যাশা তাদের এখনো পূরণ করা সম্ভব হয়নি, যে কারণে তাদের মধ্যে কিছু হতাশা, আফসোস এগুলো থাকতে পারে। সরকারের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা মনে করি যে পরিবর্তনটা দৃশ্যমান। এখন আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা যাতে পরিবর্তিত হয় সেজন্য রাজনীতিবিদরা সবাই মিলে কাজ করছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে একসাথে কাজ করছে, সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা স্থায়ীভাবে যাতে পরিবর্তন করা যায়। আমাদের অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে আংশিকভাবে, যদিও এটা আমি মনে করি যে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল গত 16 বছর, সেটা রাতারাতি সেটাকে আবার একটা সুশৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়া খুবই কঠিন, কিন্তু আমরা মনে করি যে সেখানে কিছু দৃশ্যমান অগ্রগতি আছে। আজকেও আপনারা দেখেছেন যে আমাদের গত 1 বছরে রেমিটেন্সের প্রভাবটা কিভাবে বেড়েছে। এই রেমিটেন্সের প্রভাবটা বাড়ার একটা ইন্ডিকেশন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের আস্থাটা রয়েছে। তারা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছে, যে কারণে আস্তে আস্তে অর্থনৈতিক যে রিজার্ভটা বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা অনেক বেড়েছে এবং ডলারের মূল্যমান স্থিতিশীল থাকায় আমরা মনে করি যে পণ্যর যে মূল্য সেটা এইরকম একটা অস্থির রাজনৈতিক সময়ে যে হারে বেড়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল সেরকম কিছু হয়নি। দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রে স্থিতিশীল অবস্থায় আছে। আর অনেকগুলো অর্জনের কথা আপনি বললেন, মানে আমরা যে প্রতিবেদনটা দেখছিলাম সেখানে যে গুম করা হয়েছে তাদের শাস্তি নিশ্চিত হয়নি এই অভিযোগ যেমন ছিল, সচিবালয়ে এখনো চাঁদাবাজি চলছে এই অভিযোগ এনসিপি নেতাদের কণ্ঠে ছিল এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক কিছু করার সুযোগ ছিল যেগুলো হয়নি, সেই কথাও তারা বলেছেন। আমি ওগুলো নিয়ে পরে আসছি আপনার কাছে। একই প্রশ্ন নুরুল হক নূর আপনার কাছেও করতে চাই। একেবারে সেই আন্দোলনের সময়ও আপনারা ছিলেন, পুরোপুরি দেখেছেন। আপনি যদি সেই সময়টার কথা চিন্তা করে এখনকার সময়ে আসি, বিশ্লেষণ করি, আপনি কি বলবেন কতটুকু আকাঙ্ক্ষা পূরণ হলো জুলাইয়ের? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকে শুভেচ্ছা। মানুষের চাহিদার কোনো শেষ নাই। আমরা যত ভালো কিছু পাবো আমরা তত ভালোর দিকে যেতে চাবো, এটা একটা স্বাভাবিক প্রবণতা। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে কিংবা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করি যে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা নতুন বাংলাদেশে আজকে ভিন্ন মত প্রকাশ করেও বিরোধিতা করেও আমরা সবাই একটা মুক্ত পরিবেশে বাস করছি, চলাফেরা করছি। আমাদের হয়তো পুরোপুরি স্বাধীনতা এখনই নিশ্চিত হয়নি, তারপরে ন্যূনতম যেটুকু নিশ্চিত হয়েছে সেটাতে আমরা হ্যাপি। এবং বিশেষ করে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পাশাপাশি গত
দেড় দশকে যেভাবে প্রশাসনিক একটা দুর্বৃত্তায়ন হয়েছে, সেইখানে মানুষের আপনার প্রশাসনের কাছে গিয়ে কোনো বিষয়ে প্রতিকার পাওয়া কিংবা সেবা পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল। এখন হয়তো পুরোপুরি চেঞ্জ হয় নাই, কিন্তু অনেকখানি পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় কথা যে আমরা যেভাবে আসলে একটা ভয়ঙ্কর বা ভয়ার্থ পরিবেশের মধ্যে ছিলাম গত দেড় দশকে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, নেতা হিসেবে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতো আমাদের পরিবার, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে, যে কখন গ্রেপ্তার হয়, কে গুম হয়, কখন তার উপরে হামলা হয়, এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে ছিল। সেই পরিস্থিতিটা এখন নাই। এবং যেই জায়গাটিতে আমরা দেখেছি গত 16 বছরে অর্থনৈতিক ও দুর্বৃত্তায়ন, বিশেষ করে আমাদের ব্যাংকিং সহ অর্থনৈতিক খাতে যে একটা লুটপাট করেছিল, দুর্নীতি দুঃশাসনের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। আজাদ ভাই যেটা বলছিলেন যে রেমিটেন্সের ফ্লো 1 বছরে খুব ভালো একটা জায়গায় এসেছে, তো এটা একটা ইন্ডিকেশন যে মানুষের এই এই সংস্কার কিংবা ব্যবস্থার প্রতি কিছুটা আস্থা আসতেছে। এখন এর মধ্যে অনেকগুলো আবার অঘটনও ঘটেছে, সেগুলোরও দায় আমাদের কাছে সরকারের আছে। কিন্তু বাংলাদেশের গত 50 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি, সেইটা তো আসলে চাইলে আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না, এটা ঠিক। সেই ক্ষেত্রে হয়তো এখনো যে ঘটনাগুলো ঘটছে তার জন্য পুরানো সংস্কৃতি যেমন দায়ী, তেমনি সরকারেরও দুর্বলতাও কিছু কিছু ক্ষেত্রে দায়ী। যেমন গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যেভাবে প্রশাসনের এবং সরকারের যে একটা শক্ত ভূমিকা দেখতে পেয়েছিলাম, দেখতে প্রত্যাশা করেছিলাম, প্রকৃত অর্থে আমরা সেই ভূমিকাটা দেখি নাই। বরঞ্চ 10 মাস পরেও আমরা বিভিন্ন জায়গায় যেটা বলে আইন হাতে নেওয়া কিংবা আপনার মব ভায়োলেন্সের কথা বলেন কিংবা বিশৃঙ্খল জনতার উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড বলেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা কোনো অংশে কিন্তু আমাদের কাম্য ছিল না। এবং বিশেষ করে এই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের যেভাবে একটা নিয়ন্ত্রণ থাকার কথা ছিল, আমরা সেটা দেখতে পাচ্ছি না। বরঞ্চ সরকারের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর সরকার তথা প্রশাসন বিভিন্ন জায়গায় একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হচ্ছে ডে বাই ডে। সো এইটা একটা খারাপ নজির, যার ফলে ওই কুমিল্লার ঘটনাটি আপনি দেখেছেন, সে যে দলেরই হোক না কেন, আমরা তার দল বা পরিচয় বিবেচনা করব না, কিন্তু আমরা তার অপকর্মকে যদি বিবেচনা করে আলোচনা করি, তিনি যেই ঘটনাটি ঘটিয়েছেন সেগুলো কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তিনি হয়তো ধারণা করেছিলেন যে এই ঘটনা ঘটিয়ে পার পাওয়া যায়। তো এই যে বিশেষ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু রাজনৈতিক দলকে ইম্পিউনিটি দেওয়া বা ক্ষমতার একেবারে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া, এই ক্ষেত্রেও কিন্তু এই সমাজ ব্যবস্থায় কিছু বিশৃঙ্খলা ঘটছে। এইটার জন্য যেমন সরকারের দায় রয়েছে, এটাও কিন্তু বাস্তব। হ্যাঁ, আমি এবং সবচেয়ে পয়েন্টটা ধরতে পারছি, জনাব হক রোড যে পয়েন্টটা বললেন সেগুলো নেই। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কিছুটা আসতে চাই। প্রথমত নুরুল হক যে পয়েন্টগুলো বললো সেই জায়গা থেকে তো আপনি বলবেন, পাশাপাশি এখনো পর্যন্ত যারা আসলে জুলাইয়ের ওই আন্দোলনে আহত হয়েছে তাদের তালিকাটা আমরা তৈরি করতে পেরেছি কিনা, যাদেরকে আমরা বলছি জুলাই যোদ্ধা, একই সঙ্গে যারা চিকিৎসা সেবা নিচ্ছেন তারা কতটা সুচিকিৎসা পাচ্ছে, কারণ তাদেরকে আমরা আন্দোলনও করতে দেখেছি। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্নটা করেছেন। এটা সত্যি যে জুলাইয়ের যে যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন বা যারা আহত হয়েছেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা এখনো তৈরি করা যায়নি। এটা একটা বড় কারণ হচ্ছে যে সরকারকে খুব সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে, কারণ আপনারা নিজেও সংবাদে দেখেছেন, অনেকে পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকে আহত হননি, কিন্তু তারপরেও আহত তালিকায় নাম লিখিয়েছেন, জুলাই যুদ্ধে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু কোনোভাবে জুলাই শহীদের তালিকায় নাম লেখানোর চেষ্টা করেছেন। সো এগুলো খুব সতর্কতার সাথে যাচাই বাছাই করে এই নামগুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে কোনোভাবেই কোনো বিতর্ক তৈরি না হয়। এটা একটা কারণ এই পূর্ণাঙ্গ তালিকাটা এখনো তৈরি করতে না পারার পেছনে আমি মনে করি। আর আহতদের যে চিকিৎসার কথা বলেছেন, আমি মনে করি যে সরকারের দিক থেকে এই ব্যাপারে আন্তরিকতার বিন্দু মাত্র ঘাটতি ছিল না। যখন যেখানে প্রয়োজন হয়েছে সরকার সেখানে আহতদের চিকিৎসার জন্য সাপোর্ট দিয়েছে। অনেককে প্রায় 40 জনের উপর বিদেশে নিয়ে গেছে বা কোটি কোটি টাকা খরচ করেছে। বিদেশ থেকে অনেক ডাক্তারকে বাংলাদেশে নিয়ে এসেছে। বাংলাদেশি ডাক্তাররা বাংলাদেশের হাসপাতালগুলো তো সেবা দিয়েছেনই। তারপরেও ধরেন জুলাই গণ অভ্যুত্থানে অনেকের উপর নিপীড়নের মাত্রাটা বা অনেকের আঘাতের মাত্রাটা তীব্র ছিল, যে কেউ কেউ এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে সরকার যখন যার চিকিৎসার জন্য সরকারের ভূমিকা রাখা প্রয়োজন হচ্ছে, যারাই সরকারের সহযোগিতা চাচ্ছেন, সরকার এখানে পূর্ণ মাত্রায় সহযোগিতা করছে এবং এই বিষয়ে কোনো
কোনো ধরনের গাফিলতি সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও বলা হয়েছে কোনো ধরনের গাফিলতিও সহ্য করা হবে না, এবং অর্থের অভাবে কারো চিকিৎসা ব্যাহত হবে এটাও সরকার হতে দেবে না। সরকার মনে করে যে জুলাই যারা আহত তাদের যে অনেক ত্যাগ, তাদের জন্য, তাদের সুচিকিৎসার জন্য, তাদের সুস্থ হয়ে ওঠার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু করা সরকারের কর্তব্য, এবং সে বিষয়ে সরকার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। আমি এই জায়গাটাতে যেটা নুরুল হক নূর আপনাকে একটু যুক্ত করতে চাই। আপনি নিজে আজকে বক্তব্য দিচ্ছিলেন যে ভুয়া মুক্তিযোদ্ধার মতো ভুয়া জুলাই তালিকা তৈরি হচ্ছে, এরকম একটা অভিযোগ করেছেন। একটু বলতে পারবেন আসলে সঠিক তালিকাটা কিভাবে করা যেতে পারে, কোন প্রক্রিয়া করা যেতে পারে, এবং কারা আসলে ভুয়া তালিকাটা তৈরি করার জন্য নিজেদের নামটা ঢুকিয়ে দিচ্ছে, উদ্দেশ্যটা কি তাদের? রাইট, এইখানে যেটা আমরা বলছিলাম যে সরকার যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে এনে তার মতো করে পরিচালিত করতে না পারে, সেটা যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবে, সেটা যদি কোনো রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে যায় কিংবা কোনো সংগঠনের কাছে জিম্মি হয়ে যায়, তাহলে এই ধরনের ভুলগুলো আসবে। যেমন এই জুলাইয়ের তালিকার বিষয়ে কিংবা আহতদের চিকিৎসার বিষয়ে সরকারের একটা চরম অবহেলা এবং উদাসীনতা আমরা লক্ষ্য করেছি, যেটা আমরা মনে করেছিলাম যে অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রথম এবং প্রাথমিক কাজ হবে যে এই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা দ্রুত সময়ের মধ্যে। কিন্তু দেখা গেছে যে আমরা দেখলাম যে গত আপনার এই জুন মাসেও অনেককে বাইরে পাঠানো হয়েছে। তাহলে জুন মাসে বাইরে পাঠানো হয়েছে, তার মানে আপনার প্রায় 8-9 মাস পরে। তো এই 8-9 মাস পরে তার যে ক্ষতিটা হয়েছে, দীর্ঘদিন একটা রোগ কিংবা একটা ক্ষত শরীরে নিয়ে বয়ে বেড়ানোর কারণে, ওইটা কিন্তু 8-9 মাস পরে গিয়ে চিকিৎসা করে সারানো যাবে না। এবং একইভাবে তালিকার করার ক্ষেত্রে বা সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে এইখানে আমি যতদূর জানি যে আন্দোলনকারী ছাত্রদের মধ্য থেকে একটা উপকমিটি করা হয়েছিল। এখন দেখা গেছে যে প্রকৃত অর্থে আসলে জুলাইতে তো ওইভাবে, যেটা একটা বিপ্লব বলে আমরা ওইভাবে বিপ্লবী স্টাইলে একটা পরিকল্পিত বিপ্লব এবং বিপ্লব পরবর্তী বিভিন্ন কর্মকাণ্ড পরিকল্পিতভাবে হবে এইভাবে তো কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না। তো জুলাই আন্দোলনের পরে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছে অনেকে সুবিধা নেওয়ার জন্য, কিংবা সহজ কথায় বললে নিজের স্বার্থ সিদ্ধি করা, ধান্দাবাজি করা। কারণ ওই সমন্বয়ক পরিচয় দিলে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা পরিচয় দিলে ডিসি, ওসি, এসপি সবাই মনে করে কে যেন আসছে বিশাল নেতা। তো এই কারণে এই যে কমিটিটা করা হয়েছে, উপকমিটি, আমার ধারণা সেখানে অসৎ কিছু ছাত্র ছিল, যার তারা অনেকে প্রভাবিত হয়ে কিংবা ভুলক্রমে আবার তারা তাদেরকে দিয়ে কাজ করেছে, এই তালিকাগুলো হয়েছে। তো আমরা যেখানে তরুণরা বিশেষ করে কিংবা আমরা গত এই বিশেষ করে সময়ে আমরা বারবার সমালোচনা করছিলাম যে মুক্তিযুদ্ধের নির্ভুল তালিকা না হওয়ার ফলে, তো আজকে যাদের হাতে এই দায়িত্বটা ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা আমি যতদূর জানি এর সাথে স্থানীয় পর্যায়ে ডিসি, ইউনো, তারাও ইনভলভ ছিলেন। সো এতগুলো আপনার প্রতিষ্ঠান ইনভলভ থাকার ফলে কিভাবে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা এই আন্দোলনকারীদের উপরে হামলা চালাতে এসেছিল বা আঘাত করেছিল, তারা জুলাই তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়, কিংবা যারা আপনার জুলাইয়ের আন্দোলনে ছিল না তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এবং আমরা নারায়ণগঞ্জে, যেহেতু আমি একেবারে শেষের দিকে আছি, আপনি খুব চমৎকার কয়েকটা প্রশ্ন করেন, আমি সেগুলো নিয়ে একটু উত্তরটা খুঁজে আলাপটা শেষ করতে চাই। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, অনেক কিছুর সমাধান হয়ে যেতে পারে জুলাই সনদটা পেলে, এনসিপি নেতাদের একটা বক্তব্য ছিল। আপনারা কতটা জুলাই সনদ নিয়ে সিরিয়াস এবং কতটা আসলে স্বচ্ছভাবে জুলাই যোদ্ধাদের তালিকাটা আসলে আপনারা করছেন? ধন্যবাদ। জুলাই যোদ্ধাদের তালিকাটা যাতে স্বচ্ছ হয় সেই জন্যই তো সময়টা নেওয়া হচ্ছে, না হলে তো আপনি দেখেছেন জাতিসংঘর প্রতিবেদনে দেখেছেন যে জুলাই 1400 মানুষের মতো মারা গেছে। তো কিন্তু সরকারি তালিকায় এখন পর্যন্ত প্রায় 834 জনের মতো অন্তর্ভুক্ত হয়েছে, বাকিদেরকেও পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে, নানা প্রক্রিয়া যাচাই বাছাই করা হচ্ছে। নূর ভাই একটা পয়েন্ট বলেছেন যে এখানে অনেক সুবিধাবাদী লোক নানাভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, নানাভাবে এই জুলাইয়ের আন্দোলনে হয়তো সেভাবে সম্পৃক্ত ছিল না, কিন্তু পরবর্তীতে সুবিধা নেওয়ার জন্য নিজেকে জুলাই যোদ্ধা বা হিসাবে পরিচয় দিচ্ছে। এই ধরনের সুবিধাবাদী লোকজন যাতে যুক্ত না হতে পারে, এই জন্যই এই কাজটা একটু সতর্কতার সাথে করতে হচ্ছে বলে একটু সময় লাগছে বলে আমি মনে করছি। আর জুলাই সনদের যে কথাটা আপনি বলেছেন যে এটা ঠিক যে জুলাই সনদ না, জুলাই প্রক্লামেশনের কথা যেটা আপনারা বলেছেন, জুলাই প্রক্লামেশন, এটা তো পুরোপুরি আসলে রাজনৈতিক দলগুলোর বিষয়। তারা
যদি রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়ে একমত না হতে পারে, তাহলে এনসিপি বলেছে তারা তাদের মতো করে জুলাই প্রোক্লামেশন বা ডিক্লারেশন সেটা তারা ডিক্লেয়ার করবে, সেটা তাদের সিদ্ধান্ত, তারা কি করবে। সরকার চাচ্ছে যে এখানে সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যাতে এই প্রোক্লামেশন বা ডিক্লারেশন যেটা দেওয়া যায় সেটা যাতে করা যায়, এবং এই জুলাই মাসে অর্থাৎ সবগুলো রাজনৈতিক দলের মতামত নিয়ে একসাথে একটা সমাধান খোঁজা। অনেক ধন্যবাদ, আমার হাতে সময় থাকতে আলাপটা দীর্ঘ করতাম, এবং ধন্যবাদ আপনার দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে, এবং আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।